এই ছেলেটা তার গ্রামকে খুবই ভালোবাসে, তাই সে তার গ্রাম ছাড়া অন্য কোথাও যেতে চায় না। কিন্তু তার বাবা তাকে পড়ালেখার জন্য জোর করে অন্য শহরে পাঠায়। ছেলেটা পড়াশোনা করতে গেলেও সেখানে সে একটা মেয়েকে ভালোবেসে ফেলে, আর এতে মেয়েটার বাবাও রাজি হয়। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন মেয়েটার বাবা তার গ্রামের নাম সম্পর্কে জানতে পারে। এখন কি হয়েছিল তার সাথে আর কেনই বা তার ওই জায়গার নাম নিয়ে সমস্যা, এর পিছনে রয়েছে অনেক বড় একটা রহস্য। তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই। সে প্রতিদিনই একই জায়গায় এসে সাইকেল থেকে পড়ে যেত। সে এবার উঠে স্কুলে আসলে দেখে কেউ তার দিকে তাকিয়ে নেই, তাই সে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের রক্ত বের করে ভেতরে আসে। এতে সবাই তার দিকে তাকিয়ে থাকলে সে অনেক খুশি হয়। এটা হচ্ছে আদু ভাই। গ্রামের যেখানেই মারামারি বা ঝামেলা হোক না কেন, সে তার বাইক নিয়ে সেখানেই সেটা দেখতে যেত। এদিকে শো নামের সেই ছেলেটার বন্ধুদের অন্য ছেলেরা মারছিল বলে সে ব্যাগ থেকে সাদা শার্ট বের করে পরে আর সবাইকে মেরে ভাগিয়ে দেয়। কারণ সে সাদা শার্ট পরলেই সবাইকে মারতে পারে, এছাড়া কাউকে মারতে পারে না। একদিন সে তার মায়ের সাথে অন্য একটা গ্রামে বিয়েতে গিয়েছিল। সেখানকার বাচ্চারা তাকে ধরে মারলে সে দৌড়ে এসে ব্যাগের মধ্যে সাদা শার্ট খুঁজতে থাকে, কিন্তু সে কোনোভাবেই সেখানে সাদা শার্ট পায় না। তাই সে তার মাকে এসে বলতে থাকে, মা তুমি আমার সাদা শার্ট আনোনি কেন, চলো এখনই বাসায় চলো। তার মা তাকে কোনো মতে বুঝিয়ে চুপ করায়। এজন্য সে বুঝতে পারে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে গেলে এভাবে বিড়াল হয়ে থাকতে হবে। তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে তার গ্রাম ছেড়ে অন্য কোথাও আর কোনোদিনও যাবে না। সিন এখান থেকেই কাট হয়ে আসে অনেক বছর পর। মূর্তি ভাসানো নিয়ে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। শো এখন অনেক বড় হয়ে গিয়েছে। তার বন্ধুরা শোকে ফোন করলে সে সাদা শার্ট পরে এসে সবাইকে মারতে থাকে। এখানে অনেক লড়াই হয়। সে সবাইকে মেরে শার্ট খুলে মূর্তি এইভাবে টেনে নিয়ে আসতে থাকে। তার বাবার ঔষধের একটা দোকান রয়েছে, সেই ঔষধের দোকানটা এখানে অনেক ফেমাস। একটু পর দোকানে শো আসে কিছু টাকা নেওয়ার জন্য, কিন্তু তার বাবা তাকে কোনোভাবেই টাকাগুলো দিচ্ছিল না। কারণ সে এই দোকানে তো আসেই না, বরং সে ঔষধের ঠিক মতো নামও জানে না। কাকু তাকে এই বিষয়ে বললে সে বলে, আরে আমি তো সব ঔষধই চিনি বাবা। কাকু একটা বৃদ্ধ লোকের প্রেসক্রিপশন নিয়ে বলে এই ঔষধগুলো দিয়ে দেখি। তখন সে পায়ের ব্যথার ঔষধ দেওয়ার বদলে প্রেগন্যান্সির ঔষধ দিয়ে দেয়। এটা দেখে কাকু তো খুবই রেগে যায়। এসবের জন্য তার বাবা বুঝতে পারে এই ছেলের দ্বারা কিছুই হবে না। ভাইয়ের যখন টাকা প্রয়োজন হয় সে দোকানে এসে কিছু টাকা চুরিও করে থাকে। এমনকি সে দোকানে থাকে স্ক্যান করার ইটাও বদলে দেয়। এতে যখন লোকেরা স্ক্যান করে টাকা দেয় সেই টাকাগুলো তার অ্যাকাউন্টে চলে আসে। কাকু এটা বুঝতে পেরে রাতে বাসায় ফিরে তাকে অনেক বকাবকি করতে থাকে। তার বাবা রাগ করে এও বলে যে কলেজে ভর্তি হয়ে মেডিসিন সম্পর্কে তোকে জানতে হবে। আমি আর কোনো কথাই শুনবো না, তোকে এটা করতে হবে মানে করতেই হবে। আসলে তার বাবা অনেক দিন ধরেই বলছিল, কিন্তু সে কোনো কথাই শুনছিল না। তখন শোয়ের মা ওপরে এসে তাকে বলে, দেখ বেটা, তোর বাবা তোকে অনেক দিন ধরেই কোর্স করার কথা বলছে। তুই যদি মেডিসিন সম্পর্কে না জানিস তাহলে এই দোকান কে চালাবে বল? আর দোকান না চালালে তুই টাকাও পাবি না। এসব কথাই সে রাতের বেলা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় যে তাকে রোজগার করতে হলে মেডিসিন সম্পর্কে জানতে হবে। আর এখানে একেবারে থাকার জন্য শহরে গিয়ে কিছুদিনের জন্য সেই কোর্সটা সম্পূর্ণ করে আসতে হবে। তাই সে পরের দিন সকালে তার বাবার সাথে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় সে ওই একই জায়গায় এসে আবারও পড়ে যায়। তার বাবা বলে, তুই এই জায়গায় এসে এত পড়ে যাস কেন? কিন্তু সে কিচ্ছু বলতে পারে না। আসলে এর পিছনেও একটা রহস্য আছে, সেটা আমরা পরে জানতে পারবো। একটু পর তারা বাস স্ট্যান্ডে আসলে সে তার বাবার থেকে কিছু টাকা নেয় এবং বাসে উঠে দেখতে পায় সে একা নয়, তার সাথে তার এক বন্ধুও যাচ্ছে। এবার তারা সেই শহরে পৌঁছে তাদের কলেজে আসে আর সেই কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে। এবার তিনি তাকে একটা ডাক্তারের সাথে 3 মাসের জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্ট করে। সেই ডাক্তারের নাম ছিল শাহজা। ভাই এবার সেই ডাক্তারের খোঁজ করতে গেলে সেখানে কিছু সিনিয়র বড় ভাইয়েরা চলে আসে আর তাকে দেখে শাহজা নামের সেই ডাক্তারের সাথে দেখা করতে দেয় না। কারণ সে কোনোভাবেই পছন্দ করে না যে কোনো হ্যান্ডসাম ছেলে শাহজার সাথে দেখা করুক। এবার তার সাথে দেখা করতে দিল না বলে সে কৌতূহলী হয়ে তার সাথে দেখা করার জন্য অন্য রাস্তা দিয়ে উপরে আসে। সেখানে গিয়ে সে শাহজা ম্যাডামকে দেখেই তো ক্রাশ খেয়ে যায়। ভাই শুধু এক নজরে তাকেই দেখতে থাকে। সে এখান থেকে একটা কাগজ নিয়ে সেটা দিয়ে ফুল বানায় আর হুইল চেয়ারে উঠে এইভাবে তার কাছে আসে। সেখানে একটা বাচ্চা ছিল, তাকে এই ফুলটা দিলে সে অনেক খুশি হয়। আর তাকে ফুল দেওয়া দেখে শাহজা অনেক খুশি হয়। সে উঠে এবার দিদিকে বলে, আমার নাম শো। এ কথা শুনে দিদি তাকে নিয়ে তার চেম্বারে আসে আর শোকে ঔষধের ব্যাপারে জিজ্ঞাসা করলে দেখে সে তো ঔষধের সম্পর্কে কিছুই জানে না। সে এবার তাকে পরের দিন সকাল সকাল আসতে বলে। রাতের বেলা হোটেলে ফিরে শো শুধু দিদির কথাগুলোই বলতে থাকে। সে কোন রুমে থাকে এটা জানার জন্য নিচে এসে সিকিউরিটি গার্ডের থেকে এটা জানার চেষ্টা করে। তখনই সে সেখানে দিদিকে দেখতে পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। পরের দিন সকাল হতেই শো যখন হাসপাতালে আসে দিদি তাকে জিজ্ঞাসা করে, তুমি কাল রাতে আমাদের হোস্টেলে এসেছিলে কেন? কিন্তু সে এ ব্যাপারে কিছুই বলতে পারে না। দিদি তো সব বুঝতেই পারে যে তার জন্যই সে এসেছিল। এবার এভাবে কিছুদিন শাহজা তার সাথেই তাকে রাখে এবং ঔষধের ব্যাপারে তাকে সবকিছুই শিখিয়ে দেয়।
যায়। একদিন তারা ক্যান্টিনে দুইজন বসেছিল, তখনই সিনিয়র সেই বড় ভাই তাদেরকে দেখে ফেলে। সে তাদের কাছে এসে শোকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু শাহজা এতে বাধা দেয়। শাহজা তাকে বাধা দিয়ে অনেক বড় ভুল করে ফেলে। কলেজের সবাই মিলে তাকে বলে সিনিয়র বড় ভাইয়ের থেকে ক্ষমা চাইতে, কিন্তু সে তার থেকে কোনোভাবেই ক্ষমা চায় না। শাহজা বলে প্রয়োজনে আমি কলেজ ছেড়ে দেব, তারপরও তার থেকে ক্ষমা চাইবো না। শো এবার তার এসব দেখে তাকে নিয়ে সোজা চলে আসে সেই সিনিয়র বড় ভাইয়ের কাছে। শো তাকে বলে তুই যদি আমার গ্রামে এসব করতি তাহলে এতক্ষণ তোর কি হতো সেটা তুই নিজেই বুঝতে পারতি। এবার সে তাদেরকে কিভাবে মারবে সেটা বলতে থাকে আর আমাদেরকে সেইটা দেখানো হয়। সিনিয়র বড় ভাই তার এইসব কথা শুনে অনেকটাই ভয় পেয়ে যায়। সে আর তার সাথে পাঙ্গা না নিয়ে সেখান থেকে চলে যায়। এবার শাহজা ভাইয়ের এসব দেখে ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে, মানে ওই ভালোবেসে ফেলে আর কি। দুজনেই কিছুদিন মজা মাস্তি আনন্দ এসব করতে থাকে। এভাবে কিছুদিন যাবার পর দিদি তার বাবার সাথে কথা বলার জন্য ভাইকে তার বাসায় ডাকে। ভাই তাদের বাসায় এসে এত বড় বাসা দেখে অবাক হয়ে যায়। সে ফটাফট তার মোবাইলে কয়েকটা ছবি উঠিয়ে নেয়। তখনই শাহজার বাবা সেখানে আসলে তারা সেইখানে বসে কথা বলতে থাকে। কাকু তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে? তখন ভাই বলে মেডিকেল শপ চালায় স্যার। এবার কথা বলার এক পর্যায়ে শাহজা তার বাবাকে ফোন করলে কাকু উঠে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। ভাই তখন শাহজাকে ফোন করে দেখে তার ফোনে ফোন ঢুকছে না। সে বুঝতে পারে সে তার বাবার সাথেই কথা বলছে। ওদিকে শাহজা তার বাবাকে বলে বাবা ছেলেটা আপনার কেমন লেগেছে? কাকু বলে ছেলেটা ভালোই, খারাপ না, তোমার পছন্দ মানে আমারই পছন্দ। এটা শুনে তো দিদি অনেক খুশি হয়ে যায়। কাকু বলে সে আমার জন্য অপেক্ষা করছে, আমি আসি। এই বলে ফোন রেখে তিনি আবারও এখানে আসে। কাকু বলে তারপর বলো বেটা। শো বলে আর কিছু নয় আঙ্কেল, আমার বাবা মাকে খবর দিয়ে তাড়াতাড়ি বিয়ে ফিক্স করুন, তাহলে আমার গ্রামে উৎসব শুরু হয়ে যাবে, সবাই অবাক হয়ে যাবে। কাকু বলে তো তোমার ফ্যামিলি কোথায় থাকে, মানে তোমাদের গ্রামের নামটা কি? শো বলে আমাদের গ্রামের নাম হচ্ছে রাঙ্গাবালি। রাঙ্গাবালির কথা শুনে কাকু কেমন জানি অবাক হয়ে যায়। কাকু বলে তো তুমি এখানকার নও? ভাই বলে আরে না আঙ্কেল, আমি তো এখানে কোর্স করতে এসেছি। এসব শুনে কাকু টেনশনে পড়ে একটা বিড়ি ধরায় আর তাকেও সিগারেট অফার করলে সে নেয় না। কাকু আবার যখন তাকে বলে এবার সে সিগারেটটা নিয়ে ধরায়। কাকু এবার বলে এই বিয়েটা কখনোই সম্ভব নয়। শো বলে কিন্তু কেন আঙ্কেল, আমার এইটা খাওয়া পছন্দ নয় তো আমি ছেড়ে দেব। তখন কাকু বলে সমস্যা তোমার নয়, সমস্যা আমার। এই বলে কাকু সেখান থেকে চলে গেলে ভাই ধুতি মুতি খুলে সেখান থেকে চলে আসে। শো এবার দিদিকে ফোন করে সবকিছু খুলে বলে। এটা শুনে সে তো অবাক হয়ে যায়। সে বলে আচ্ছা দাঁড়াও, আমি আমার বাবাকে ফোন করছি। সে এবার তার বাবাকে ফোন করে জানতে চায় সে কেন তাকে রিজেক্ট করলো। তখন তিনি বলে আমি সেই ছেলেটাকে বলবো, তুমি কাল সকালে তাকে আসতে বলো। এবার পরের দিন শো এসে আবারও কাকুর সাথে দেখা করে। কাকু তখন তাকে বলে আচ্ছা তুমি তোমার গ্রামকে ভালোবাসো? শো বলে আরে স্যার এটা কেমন প্রশ্ন, সবাই তো তার গ্রামকে খুবই ভালোবাসে। কাকু বলে আচ্ছা গ্রামকে ভাবতেই সর্বপ্রথম তোমার মনে কি আসে? শো বলে গ্রামের নাম স্যার রাঙ্গাবালি। এটা শুনতেই কাকুর হাত থেকে কিউবটা পড়ে যায়। কাকু বলে আচ্ছা তুমি কি এটা জানো সেই রাঙ্গাবালি সেন্টারের নাম কিভাবে এসেছিল? তখন শো বলে হ্যাঁ স্যার, সেটা আমাদের ওইখানকার সবাই জানে, আর এটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। রাঙ্গা রেড্ডি নামের একটা গুন্ডা ছিল, তাকে দিনে দুপুরে সেখানে মেরে ফেলা হয়েছিল, আর তারপর থেকে সেই জায়গাটার নাম রাঙ্গাবালি হয়ে গিয়েছে। এটা শুনে কাকু বলে তুমি যে লোকটার কথা বলছো জানো সে কে ছিল? তিনি ছিল আমার বাবা। এটা শুনে তো ভাইও অবাক। কাকু কান্না করতে করতে বলতে থাকে আমার বাবাকে মেরে ফেলা হয়েছিল, তিনি যেমনই হোক না কেন তাকে আমি খুবই ভালোবাসতাম। আমার বাবার সাথে এটা হওয়ার পর আমি সব সময় সেই গ্রামে থাকতে চেয়েছিলাম, কিন্তু কোনো না কোনো ভাবেই সেই গ্রামের নাম শুনতে পেলে আমার বাবার কথা মনে পড়ে। তারপরে আমার খুবই খারাপ লাগতে থাকে, সেজন্য আমি সেই গ্রাম থেকে চলে এসেছি। আমি সেই গ্রামটা এই জন্যই ছেড়ে এসেছি যাতে সেই গ্রামের নামটাও আমার কানে না আসে। আর শুধু এই কারণে আমি তোমাকে রিজেক্ট করেছি। ওই সেন্টারটা তোমার জন্য শুধু একটা নাম, আর আমার জন্য সেটা ইমোশন। এবার কাকু সেখান থেকে চলে যাবে, তখনই শো একটা বিড়ি ধরায় আর বলে আচ্ছা আঙ্কেল আমাদের গ্রামের নামটাই তো আপনার সমস্যা। কোনো সমস্যা নেই, আমি সেই রাঙ্গাভালি নামটাই চেঞ্জ করে ফেলবো। আপনি হয়তো আমাকে ঠিকভাবে চেনেন না, কিন্তু আমার গ্রামের লোক আমাকে ঠিকই ভালো মতে চেনে। এবার ওই গ্রামের নামটা বদলিয়েই তারপরে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাব। এটা বলে শো সেখান থেকে চলে আসে। কাকু তো অবাক হয়ে চেয়ে থাকে। পরের দিন শো বাসে করে তার গ্রামে আসে। সে বাস থেকে নামতে দেখে সবাই শুধু রাঙ্গাবালির নামই বলছে। এখন সে ভাবতে থাকে এই জায়গাটার নাম কিভাবে পরিবর্তন করা যায়। সে রাতের বেলা তার বন্ধুদেরকে নিয়ে সেই সেন্টারের সামনে আসে আর তাদের সাথে পরামর্শ করতে থাকে কিভাবে জায়গাটার নাম চেঞ্জ করা যায়। তার এক বন্ধু বলে আচ্ছা শোন, রাঙ্গাবালিকে এখানে মেরেছিল বলে জায়গাটার নাম হয়েছে রাঙ্গাবালি। এখন আমাদের এখানে এর থেকেও বড় একটা কিছু করতে হবে যাতে লোকেরা সেই নামটা চেঞ্জ করে আমাদের দেওয়া নামটা রাখে। এবার সবাই মিলে প্ল্যান করে সেখানে তারা একটা বোম ফাটাবে। যা ভাবা তাই কাজ। পরের দিন রাতে তারা একটা বোমা বানিয়ে সেখানে নিয়ে আসে, কিন্তু সবার শেষে শোয়ের বাবা দোকান বন্ধ করে বাসায় যায়। তাই তারা তার বাবার দোকান বন্ধ করার অপেক্ষা করতে থাকে। তখনই তাদের
তাদের এখানে একটা মালখোর বেউড়া আসে। সে বলে, আব্বে কুদুর উপরে মোবাইল রেখেছিস কেন? এই বলে সে বোমার রিমোটে চাপ দিলে সেই বোমাটা অন হয়ে যায়। ওদিকে শোয়ের বাবাও দোকানটা বন্ধ করছে না, এরা এখন কি করবে? একটু পরে দেখে কাকু দোকানটা বন্ধ করে চলে যাচ্ছে। তখনই এরা দৌড়ে এসে সেই বোমাটা সেন্টারে রেখে চলে যায়। এবার সেইখানে বোমাটা ব্লাস্ট হলে পরের দিন সেই নিউজটা টিভিতে দেখানো হতে থাকে। সেই নিউজটা আবার কাকু এখান থেকে টিভিতে দেখতে পায়। এবার আমাদের ভিলেনের এন্ট্রি হয়, তার নাম পরশুরাম। সে এখানকার অনেক বড় একটা নেতা। সেও ফোনের মধ্যে সেই নিউজটা দেখতে পায় আর তার লোককে সেই নিউজটা যাতে প্রচার না করে সেই ব্যবস্থা করতে বলে। তার লোকেরা সেই নিউজ চ্যানেলে গিয়ে সেটা বন্ধ করে দেয়। এদিকে কাকু তার মেয়েকে বলে, সো যদি এখানে এসে থাকে তাহলে আমি তোমার সাথে তার বিয়ে দেব, আর তা না হলে তাকে পুরোপুরি ভুলে যাও। এ কথা শুনে দিদি এবার শোকে ফোন করে আর তাকে অনেক কথা শোনায়, বলে তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে এখানে আসতেই হবে। এই বলে সে ফোন কেটে দিলে ভাই তো টেনশন করতে থাকে সে এখন কি করবে। এবার শো তার বন্ধুদেরকে নিয়ে আবারও বসে পরামর্শ করতে থাকে। সে বলে, এবার আমরা সেই ফাঁকা জায়গাটাতে একটা ঘোড়ার মূর্তি বসাবো। শুধু তাই নয়, সেখানে যাতে গ্রামের সকল লোকজন আসে সেই ব্যবস্থাও করা হবে। এখন গ্রামের লোকজনকে সবাইকে একত্রিত করতে হলে এখন কি করতে হবে? একজন পলিটিশিয়ানকে গেস্ট হিসাবে আনতে হবে। তাই তারা এবার পরশুরাম নামের সেই নেতার কাছে আসে। সেই নেতাও শোকে আগে থেকেই চিনত। সেখানে যেতেই তিনি তাকে দেখে অনেক খুশি হয় এবং তাকে নিয়ে ভিতরে আসে। শো বলে, ভাই আপনার থেকে একটা সাহায্য নিতে আসলাম। আমরা সবাই মিলে সেন্টারে একটা ফাংশনের আয়োজন করেছি, সেখানে বাস প্রধান অতিথি হিসেবে শুধু আপনাকে আসতে হবে। পরশুরাম বলে, অবশ্যই আসবো, তুই বলবি আর আমি আসবো না, এটা কি হয়? তুই যা গিয়ে আয়োজনের ব্যবস্থা কর। এবার সেই দিন চলে আসলে তারা খুব বড় সড়ো করে ফাংশনের আয়োজন করে। সেই সেন্টারে বসানোর জন্য সেখানে ঘোড়ার মূর্তিটাও আনা হয়। তখনই সেখানে পরশুরাম গাড়িতে করে আসে। সেখানে অনেকগুলো পোস্টার দেখে এবং ঘোড়ার মূর্তিটা দেখে বুঝতে পারে ঘোড়ার মূর্তিটা সেই সেন্টারে রাখা হবে। তাই সে তার লোককে বলে, 2 মিনিট সময় দিচ্ছে তোদের, এখনই এই জায়গাটা খালি কর, একজন লোকও যেন এখানে না থাকে। তো তারা এবার তাই করে। সেখানে থাকা লোকজনেরা হঠাৎই পালিয়ে যেতে থাকে বলে শো এসব দেখে কিছুই বুঝতে পারছিল না। একটু পর যখন সবাই চলে যায় তখন পরশুরাম তার কাছে আসে। সে বলে, এখানে কি হচ্ছে? এই ফাংশন কিসের জন্য করেছো? তখন শো বলে, এই সেন্টার খালি ছিল ভাই, তাই আমরা ভাবলাম এই সেন্টারে একটা ঘোড়ার মূর্তি লাগানো যাক। এবার তারা সেখানে বসে চা খেতে খেতে কথা বলতে থাকে। পরশুরাম বলে, তুই জানিস এই সেন্টারের নাম কেন রাঙ্গাভালি রাখা হয়েছিল? সে বলে, হ্যাঁ ভাই, রাঙ্গারেড্ডি নামের একটা লোককে এখানে মেরে ফেলেছিল তাই। তখন পরশুরাম বলে, সেই রাঙ্গারেড্ডিকে আমার বাবাই মেরেছিল। আমার বাবা আগে এখানেই রাস্তায় ঘুমাতো, সবার কাছে ভিক্ষা করে খেত, কিন্তু যখনই সেই রাঙ্গারেড্ডিকে মেরে ফেলেছিল তারপর থেকেই তিনি এখানে ফেমাস হয়ে গিয়েছিল। আর এটা শুধু সেন্টার নয়, এই জায়গাতেই আমার বাবা সফলতা পেয়েছিল। এই সেন্টার যতদিন থাকবে ততদিনই আমাদের নাম থাকবে, আর সেইখানেই যদি তুই তোর ঘোড়া গাধা আনিস তাহলে আমি সেটা কিভাবে মেনে নেব? তখনই তার সেই ঘোড়ার মূর্তিটা জ্বালিয়ে দেওয়া হয়। পরশুরাম তাকে বলছিল, সে শুধু কথাগুলো শুনে যাচ্ছিল। যাওয়ার সময় সে বলে, এই সেন্টারে আর কখনো নাক গলাতে আসিস না, তাহলে কিন্তু নিজের অস্তিত্ব খুঁজে পাবি না। এই বলে সে সেইখান থেকে চলে যায়। রাতের বেলা সে এইসব বিষয় নিয়ে তার বন্ধুদের সাথে রেগে মেগে বসেছিল। সেইখানে সে মাল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তখন ওদিক থেকে পরশুরামের লোক তাকে ফোন করে আর তাকে বলে, কিরে শো, আজ যা কিছু হয়েছে সব ভুলে যা, আর ভাইও তোকে ক্ষমা করে দেবে। এটা শুনে সে বলে, সে আমাকে কেন ক্ষমা করবে বে? তার মনে হয় কোথাও ভুল হচ্ছে। সে মনে করে সেই সেন্টার তার বাবার। আমি কি আর কাউকে চিনি না? যদি অপোজিট পার্টিকে খবর দিতাম তাহলে সবাই এতক্ষণ চলে আসতো। তোর ভাইকে বলে দে আমি সেই জায়গাটার নাম পরিবর্তন করবই, এতে সে আমার কি ছিঁড়তে পারে ছিঁড়ে দেখাক। এটা বলে সে ফোনটা রেখে দিলে পরশুরাম এসব শুনে তো খুবই রেগে যায়। পরের দিন সকালে শোয়ের বাবার দোকানে কয়েকজন লোক এসে চিল্লাপাল্লা করতে থাকে। সেই লোকগুলো দাবি করতে থাকে শোয়ের বাবা এক্সপায়ার ডেট ওষুধগুলো তাদেরকে দিয়েছিল। তখনই সেখানে শো চলে আসে আর তার বাবাকে এই অবস্থায় দেখতে পায়। তার তো খুবই খারাপ লাগে। সে জলদি গিয়ে তার বাবাকে উঠায়। সেই লোকটা তার বাবাকে মারতেই আসবে তখনই সে সামনে দাঁড়ায়। তার বাবা তাকে ঝামেলা করতে নিষেধ করে। তখন কাকু লক্ষ্য করে সেখানকার লোকজনেরা সবাই তার ব্যাপারে খারাপ মন্তব্য করছে। আসলে তাদের এই দোকানটা খুবই বিশ্বাস্ত দোকান ছিল। লোকজনেরা সবাই তাকে অনেক ভরসা করত, আর আজ সেই ভরসাটা লোকেদের মধ্যে থেকে উঠে গিয়েছে। সবাই এবার সেখান থেকে চলে গেলে শো সেই ঔষধগুলো উঠাতে থাকে। তখনই পরশুরাম তাকে ফোন করে। তার কথা শুনে শো বুঝতে পারে সে এসব করিয়েছে। সে বলে, তোদের দোকানের তো অনেক নাম ডাক ছিল তাই না, এখন সেই নামটা আবারও ফিরিয়ে আন। আর হ্যাঁ, তোর বাবা তো এখন কিছু করতে পারবে না, তোর বাবাকে আমার কাছে পাঠিয়ে দিস। এসব কথা শুনে ভাই তো প্রচন্ড রেগে যায়। এবার রাত হলে সে স্কুটিতে করে তার বাবাকে নিয়ে বাসায় আসে। তার মা তো জানেই না যে তাদের সাথে কি হয়েছে। যাই হোক, পরের দিন সকালে শো উঠে তার মাকে বলে, বাবা কোথায়? তার মা বলে, দোকানে গিয়েছে বেটা। এবার সে তার বাবার জন্য টিফিন নিয়ে দোকানে আসে এবং জানতে পারে এখন পর্যন্ত একটা কাস্টমারও দোকানে আসেনি।
সো তার বাবার এই কষ্টগুলো দেখে মেনে নিতে পারছিল না। এবার রাতের বেলা সেইখানে বসে তার বাবা তাকে বলে, তুমি যখন ছোট ছিলে তখনই আমি এই দোকানটা শুরু করেছিলাম, আমি কখনোই এটাকে বিজনেস হিসাবে দেখিনি, আর আজ ভুল বুঝে লোকেরা আমার থেকে ওষুধ নিচ্ছে না, এতে আমার অনেক কষ্ট হচ্ছে। সো বলে, চিন্তা করবেন না বাবা, সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কাকু বলে, না বেটা, যেই নামে একবার দাগ লাগে সেটা মেটানো অনেক কঠিন, এর থেকে ভালো হবে তুমি ওই শহরেই ফিরে যাও এবং সেখানেই সেটেল হওয়ার চেষ্টা করো। এসব শুনে সো এখন কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। সে এবার চলে আসে তার বন্ধুদের কাছে। সে বলে, আমার বাবা সেই দোকানটাকে খুবই ভালোবাসে আর আমি এসে সবকিছু খারাপ করে দিয়েছি। ভাইয়ের এমনিতে এখন মন খারাপ, ওদিক থেকে তখনই শাহজা তাকে ফোন করে। শাহজা তাকে কথা শোনালে উল্টো সে রাগ করে ফোন ফেলে দেয় আর বলে, রাঙ্গারেড্ডি, এই একটা নাম আমার জীবন খারাপ করে দিয়েছে। কে এই রাঙ্গারেড্ডি? তখনই এদিক থেকে একটা লোক বলে, রাঙ্গারেড্ডি সম্পর্কে জানতে চাও? তাহলে অমুক জায়গায় যেতে হবে। এবার তারা ঠিকানা নিয়ে সেই জায়গায় একটা লোকের সাথে দেখা করতে আসে। সে যখন সেই লোকটার থেকে রাঙ্গারেড্ডি সম্পর্কে জানতে চায়, সেই লোকটা তো অবাক হয়ে যায়। এবার লোকটা যখন তাকে রাঙ্গারেড্ডি সম্পর্কে বলতে থাকে তখন সেগুলো আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। রাঙ্গারেড্ডি হলো একজন মহান লোক, যিনি সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছে। তিনি উপরওয়ালাকে ছাড়া আর কাউকে ভয় পেত না, তাকে দেখে সবাই ভয় পেত, কারণ তিনি ছিল অনেক সাহসী। একদিন গ্রামের লোকজনেরা তার কাছে আসে, কারণ এমএলএ তাদের দোকানপাটগুলো উঠিয়ে দিতে চায়, কিন্তু এইবার রাঙ্গারেড্ডি গ্রামবাসীকে কোনোভাবেই সাহায্য করতে চায় না। এটা শুনে গ্রামবাসীরা তো খুবই অবাক হয়ে যায় যে হঠাৎ করে ইনার কি হয়েছে। আসলে তিনিও চাইছিল যে গ্রামবাসীরা তাদের হকের জন্য লড়াই করুক, তিনি সাহায্য করবে না বলে গ্রামবাসীরা অনেকেই তাকে খারাপ বলা শুরু করে। এবার কিছুক্ষণ পর রাঙ্গারেড্ডি সেই এমএলএ এর কাছে আসে আর তিনি এমএলএ কে ওয়ার্নিং দেয় যে সে যদি সেই দোকানগুলো সরায় তাহলে তাকে কেটে রেখে দেবে। এটা শুনে সেই এমএলএ তো তার প্রতি খুবই রেগে যায়। এবার পরের দিন সকালে এমএলএ গ্রামবাসীদের চোখে ভালো হওয়ার জন্য এমএলএ রাঙ্গারেড্ডি সম্পর্কে অনেক খারাপ কথা বলে আর তিনি আর সেই দোকানগুলো উঠিয়ে নেবে না সেই কথা বলে। এসব শুনে লোকেরা এবার এমএলএ কে ভালো বলা শুরু করে আর রাঙ্গারেড্ডিকে খুবই খারাপ লোক, জঘন্য লোক বলা শুরু করে। সেদিন রাতের বেলা রাঙ্গারেড্ডি তার নাতিনকে নিয়ে বাসায় ফিরছিল, সেই সময় সেইখানে কিছু গুন্ডারা এসে পড়ে। তখন তিনি তার নাতিকে সেই লোকের হাতে পাঠিয়ে দেয় আর তিনি সেই গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। তিনি একাই সবাইকে মারতে থাকে। সেই সময় সো সাইকেল নিয়ে আসতে গিয়ে সেখানে পড়ে যায় আর সাইকেল তার পায়ের উপরে পড়েছিল বলে সে সেইখান থেকে বেরোতেও পারছিল না। তখনই উপর থেকে ঘোড়ার মূর্তিটা তার উপর পড়তে লাগলে রাঙ্গারেড্ডি এসে তাকে বাঁচিয়ে নেয়। এই সুযোগে গুন্ডারা তার উপর ছুরি দিয়ে আঘাত করে, এতে রাঙ্গারেড্ডি সেখানে অনেকটাই কাবু হয়ে পড়ে। গুন্ডারা এবার রাঙ্গারেড্ডির মাথা কেটে ফেললে সে সেইখানে মৃত্যুবরণ করে আর তারপর থেকে সেই জায়গাটার নাম রাঙ্গাভালি রাখা হয়েছিল। সো যখন জানতে পারে তার জন্যই রাঙ্গারেড্ডি জীবন বাজিয়ে রেখেছিল, সে আর দেরি না করে সোজা চলে আসে রাঙ্গাভালি সেন্টারে। তখন সে সামনে এমএলএর সেই গুন্ডাগুলোকে দেখতে পায়। সে এবার রেগে মেগে সবাইকে সেইখানে ধোলাই করে আর সোজা চলে আসে পারশুরামের কাছে। এসে বলে, তুই যা করার করে নে, আমি সেই রাঙ্গাভালি সেন্টারের নাম বদলিয়েই ছাড়বো। এবার শো এসে গ্রামের লোকজনকে সবাইকে একত্রিত করে এসব কিছু বলার জন্য, কিন্তু গ্রামের লোকজন যখন জানতে পারে যে এমএলএ একটা প্রোগ্রাম রেখেছে তখন তারা সবাই সেখান থেকে এমএলএ এর প্রোগ্রামে চলে আসে। কেউই আর শো এর কথা শোনে না। এবার একটু পর শো সেই প্রোগ্রামে আসে আর সেখানে নাচতে নাচতে হঠাৎই সবার সামনে পরশুরামের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায় যে এটা কি হলো। সাথে সাথে সেইখান থেকে পরশুরামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর পুলিশ এসে শোকে ধরে নিয়ে যায়। এবার গ্রামের সবাই এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে, এমনকি নিউজ চ্যানেলও জানার জন্য উতলা হয়ে থাকে যে পরশুরামকে কেন সে ছুরি মারলো। এ বিষয়ে শোকে জিজ্ঞাসা করলে সে কিছু না বলে শুধু খাতায় রাঙ্গারেড্ডির নাম লেখে। এটা দেখে কে এই রাঙ্গারেড্ডি এটা জানার জন্য রিপোর্টাররা সেই লোকগুলোর কাছে আসে যারা রাঙ্গারেড্ডি সম্পর্কে জানে। তখন সেখানে তারা বলে রাঙ্গারেড্ডি এমন একটা লোক ছিল যিনি সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়াতো আর এই কথাগুলো সব টিভিতে প্রচার করা হচ্ছিল। এরপর তো পুরো গেম চেঞ্জ হয়, এমনকি পরশুরামের খাস লোক সেও তার বিরুদ্ধে কথা বলা শুরু করে। এবার শো সবার উদ্দেশ্যে বলতে থাকে, যে লোক এত গরিব দুঃখীদের জন্য কাজ করেছে রাঙ্গাভালি, এখন আমরা সেই সেন্টারের নাম রাঙ্গাভালি না রেখে রাঙ্গা ভালো রাখি, কারণ তিনি আমাদের জন্য সবসময় ভালো কাজ করে গিয়েছে। শোয়ের এই কথাগুলো শুনে গ্রামের লোকজনের মধ্যে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন যেই লোক অন্যের ঝগড়া দেখার জন্য বাইক নিয়ে যেত সেই লোকও তার বাইকটা জ্বালিয়ে দেয়, মানে তিনি একেবারে ভালো হয়ে গেল। এরপর পরশুরামকে পুলিশ ধরে নিয়ে যায়। এর কিছুদিন পর শাহজা যখন তার বাবাকে নিয়ে সেখানে আসে, কাকু দেখে সেই গ্রামের নামটা পরিবর্তন করে অন্য একটা নাম রাখা হয়েছে, এমনকি এখন সেখানকার লোকেরা রাঙ্গারেড্ডি সম্পর্কে ভালো কথা বলে। এসব শুনে কাকু সিদ্ধান্ত নেয় সে এই গ্রামে একেবারে থেকে যাবে। আর এইটা দেখিয়েই মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওতে লাইক করে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।